নমস্কার, বিসিআই স্কিলস আইডিয়াজে আপনাদের সবাইকে স্বাগত। আমি শামার। আর আমি অনন্যা। আজ আমরা নেলসন র্যাপেনিং এবং ডোনাল্ড কিফারের লেখা একটা দারুণ বই নিয়ে আলোচনা করব। বইটার নাম দেয়ারস গট টু বি আ বেটার ওয়ে। সত্যি, বইটার নামটাই যেন আমাদের সবার মনের কথা, তাই না অনন্যা? কাজের জায়গায় এমন কত যে ছোট ছোট সমস্যা থাকে যা আমাদের দিনের পর দিন শুধু ক্লান্ত করে তোলে। একদম ঠিক। আর এটা আমাদের অনলাইন একাডেমির একটা আন্তরিক প্রচেষ্টা, যেখানে আমরা চেষ্টা করব এই বইয়ের গভীর ভাবনাগুলোকে খুব সহজভাবে আমাদের রোজকার জীবনের সাথে জুড়তে। আচ্ছা সামার, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত শুধু ছুটছি, একের পর এক জরুরি কাজ সামলাচ্ছি, কিন্তু দিনের শেষে এসে মনে হচ্ছে কই কিছুই তো এগোলো না, যেন সারাদিন শুধু এখানে ওখানে আগুন নেবানোর কাজ করেই গেলাম? প্রায় তো হয়। আর লেখকরা ঠিক এই অনুভূতিটা দিয়েই আলোচনাটা শুরু করেছেন। এই যে সারাদিন ব্যস্ত থাকা কিন্তু প্রোডাক্টিভ না হতে পারা, এটাই আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। আর এই খুবই পরিচিত সমস্যাটার লেখকরা একটা চমৎকার নাম দিয়েছেন ফায়ার ফাইটিং সাইকেল, মানে আগুন নেভানোর চক্র। এটা আসলে এমন একটা অদৃশ্য ফাঁদ যেখানে আমরা অনেকেই হয়তো নিজের অজান্তেই আটকে যাই। সারাদিন ব্যস্ত তো থাকি, কিন্তু দিনের শেষে দেখি আসল কাজটা যেখানে ছিল সেখানেই পড়ে আছে। এই ফায়ার ফাইটিং লুপটা আসলে এমন একটা চক্র যেখানে খুব জরুরি আর তাৎক্ষণিক সমাধানগুলো আমাদের দীর্ঘমেয়াদী বা গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে দূরে সরিয়ে রাখে। আর এর ফলে কি হয়, যে মূল সমস্যাটার জন্য আগুনটা লেগেছিল সেটা তো থেকেই যায়, আর তাই কিছুদিন পর আবার নতুন করে আগুন লাগে। তার মানে আমরা কেবল ওপরের ক্ষতটা সারাচ্ছি, কিন্তু ভেতরের যে রোগটা সেটার চিকিৎসাই করছি না। একদম। আর এই চক্রটা খুব সহজ, 3টে ধাপে চলে। ভাবুন একবার, প্রথমে হঠাৎ করে একটা খুব জরুরি সমস্যা সামনে এসে হাজির হলো। দ্বিতীয়ত, আমরা সবাই দৌড়ে গিয়ে কোনো রকম একটা জোড়াতালি দিয়ে দিলাম, মানে একটা অস্থায়ী সমাধান আর কি। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সমস্যার আসল কারণটা সেটা অমীমাংসিতই থেকে গেল, আর তাই সমস্যাটা বারবার ফিরে আসতে বাধ্য। আর এটা কিন্তু সব ডিপার্টমেন্টেই হয়। যেমন ধরুন, একটা কাস্টমার সাপোর্ট টিম সারাদিন ধরে হয়তো শয়ে শয়ে টিকিট বন্ধ করছে, কিন্তু যে সফটওয়্যার বাগের জন্য টিকিটগুলো আসছে সেটা ঠিক করার সময়ই পাচ্ছে না। কিংবা ধরুন সফটওয়্যার টিম বারবার প্রোডাকশনে আসা বাগগুলোকে কোনো রকম একটা প্যাচ লাগিয়ে দিচ্ছে, কিন্তু তাদের টেস্টিং প্রসেসটাকে উন্নত করার সুযোগই পাচ্ছে না। ঠিক তাই। বা ধরুন অপারেশনস টিম সারাদিন শুধু এটা আজই লাগবে বা এটা খুব আর্জেন্ট এই ধরনের অনুরোধ সামলাতেই ব্যস্ত, কিন্তু কাজের আসল প্রক্রিয়াটাকে যে আরও সহজ করা যায় সেদিকে নজরই দিতে পারছে না। তাহলে প্রশ্নটা হলো, এই চক্র থেকে বেরোনোর উপায়টা কি? বইটা বলছে এর জন্য কোনো জটিল সফটওয়্যার বা বিশাল কোনো পরিবর্তনের দরকার নেই। দরকার শুধু একটা নতুন মানসিকতার, কাজকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গির। লেখকরা এর একটা সুন্দর নাম দিয়েছেন ডাইনামিক ওয়ার্ক ডিজাইন। এই নতুন মানসিকতার প্রথম নীতিটাই কিন্তু খুব শক্তিশালী, আর সেটা হলো সঠিক সমস্যাটা সমাধান করা। লেখকরা বলছেন আমরা প্রায়শই ভুল সমস্যা নিয়ে দিনরাত এক করে ফেলি, কারণ আমরা আসলে রোগের উপসর্গের চিকিৎসা করি, কিন্তু আসল রোগটা যে কি সেটাই খুঁজে বের করার চেষ্টা করি না। একটা খুব সাধারণ উদাহরণ দিই। ধরুন, অফিসে সবাই বলছে ডেলিভারি সবসময় দেরি করে হচ্ছে। এটা কিন্তু সমস্যা নয়, এটা হলো উপসর্গ। আসল কারণটা হয়তো লুকিয়ে আছে অন্য কোথাও। হতে পারে আমরা একসাথে অনেক বেশি কাজ শুরু করে দিচ্ছি, অথবা এক টিম থেকে অন্য টিমের কাছে কাজ পাঠানোর সময় জরুরি তথ্য হারিয়ে যাচ্ছে। ঠিক তাই। আমরা শুধু দেরি হচ্ছে বলে চেঁচামেচি করি, কিন্তু কেন দেরি হচ্ছে সেই গভীরে আর যাই না। তাহলে এর জন্য আমরা ছোট্ট কি করতে পারি? লেখকরা একটা খুব সহজ পদক্ষেপের কথা বলছেন। একটা সাধারণ প্রবলেম স্টেটমেন্ট লেখার চেষ্টা করুন। কাউকে দোষ না দিয়ে সিস্টেমটার দিকে ফোকাস করুন। শুধু লিখুন ঠিক কি ঘটছে, কোথায় বা কখন এটা ঘটছে, আর এর ফলে ক্ষতিটা ঠিক কি হচ্ছে। একটু শান্তভাবে ভেবে দেখুন তো আপনার টিমের সবচেয়ে বড় সমস্যাটাকে কি এভাবে 3টে সহজ লাইনে লেখা সম্ভব? সঠিক সমস্যাটা খুঁজে বের করার পর দ্বিতীয় নীতিটা আমাদের শেখায় যে সমাধানটা কিভাবে খুঁজে পাওয়া যাবে। নীতিটা হলো কাজকে এমনভাবে সাজানো যাতে নতুন কিছু শেখা বা আবিষ্কার করাটা হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা না হয়ে বরং কাজের একটা স্বাভাবিক অংশ হয়ে ওঠে। এখানে একটা প্রশ্ন নিজেকে করা খুব জরুরি। আপনার টিমে কি এমন কোনো নিরাপদ জায়গা আছে যেখানে একজন সদস্য খোলাখুলিভাবে বলতে পারে যে এই কাজটা কেন আটকে আছে আমি ঠিক বুঝতে পারছি না? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উত্তরটা না হয়। আমরা প্রশ্ন করতে ভয় পাই, আর সেই কারণেই হয়তো একই ভুল বারবার চলতেই থাকে। এই নিরাপদ জায়গাটা তৈরি করার জন্য বইটা একটা দারুণ পদ্ধতির কথা বলে, ডিসকভারি হাডল। সপ্তাহে মাত্র 15 মিনিটের একটা ছোট্ট মিটিং, যেখানে টিমের সবাই একসাথে হবে শুধু 3টে প্রশ্ন নিয়ে কথা বলতে। আজ কোন কাজটা আটকে আছে,
কেন আটকে আছে আর আমরা কি এমন ভুল ধারণা নিয়ে চলছি যা আমাদের এগোতে দিচ্ছে না। এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু লুকিয়ে থাকা অনেক বড় সমস্যাকে সামনে নিয়ে আসতে পারে। এবার আসি তৃতীয় নীতিতে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। একে বলা হচ্ছে কানেক্ট দ্য হিউম্যান চেইন, মানে কাজের শৃঙ্খলে মানুষগুলোকে আবার ফিরিয়ে আনা। আমরা প্রায়শই কাজকে শুধু একটা প্রক্রিয়া বা সিস্টেম হিসাবে দেখি, কিন্তু এটা ভুলে যাই যে প্রত্যেকটা কাজ আসলে একজন মানুষ থেকে অন্য একজন মানুষের কাছে যায়। যেমন ধরুন একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ। প্রথমে ডেভেলপাররা কাজটা করে কিউএ বা টেস্টিং টিমের কাছে পাঠিয়ে দেয়। এই যে শুধু পাঠিয়ে দেওয়া, একেই বলে হ্যান্ড অফ। আর এ সময় কাজের পেছনের কিছু গুরুত্বপূর্ণ ভাবনা বা প্রেক্ষাপট হারিয়ে যায়। তারপর কিউএ টিম সেটা আবার অপারেশনস টিমের কাছে পাঠায়। সেখানে আরও কিছু তথ্য হারিয়ে যায়। দিনের শেষে কাজটা হয়তো সম্পূর্ণ হয়, কিন্তু তার গুণমান অনেকটাই কমে যায়। এর সমাধান কি? লেখকরা বলছেন, যদি কাজটা একটু জটিল বা অস্পষ্ট হয়, তাহলে এই হ্যান্ড অফ বা একে অপরকে শুধু কাজ পাঠিয়ে দেওয়ার বদলে হাডল করুন। মানে একটা ছোট্ট মিটিং, যেখানে সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একসাথে এসে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এতে কাজের প্রেক্ষাপটটা আর হারিয়ে যায় না। একটু ভেবে দেখুন তো, আপনার শেষ কাজটা করার সময় আগের ধাপের মানুষটার সাথে কি আপনার সরাসরি কথা হয়েছিল? চতুর্থ নীতিটা আমাদের সবচেয়ে বড় এবং সাধারণ বদভ্যাসগুলোর একটাকে সরাসরি আক্রমণ করে। নীতিটা হল রেগুলেট ফর ফ্লো, অর্থাৎ কাজের প্রবাহকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে সবকিছু একটা জ্যামের মতো আটকে না যায়। আর এই নীতির মূল মন্ত্রটা হল কম কাজ শুরু করুন, বেশি কাজ শেষ করুন। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই প্রোডাক্টিভিটি বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটা। আমরা প্রায়ভাবে একসাথে অনেকগুলো কাজ শুরু করলেই বুঝি অনেক কাজ হবে, কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো। এই প্রবাহ নিয়ন্ত্রণের জন্য বইটা একটা চমৎকার নিয়মের কথা বলে, WIP লিমিট, অর্থাৎ ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। এটা খুব সহজ একটা নিয়ম, যা ঠিক করে দেয় যে একটা টিম বা একজন ব্যক্তি একসময় সর্বোচ্চ কটা কাজ নিয়ে সক্রিয় থাকতে পারবে। সোজা কথায়, নতুন কাজ শুরু করার আগে হাতে থাকা পুরনো কাজ শেষ করতেই হবে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কটা কাজ একসাথে চলছে? 2, 3 নাকি তারও বেশি? যদি উত্তরটা বেশি হয়, তাহলে এই সপ্তাহেই একটা ছোট পরীক্ষা করে দেখতে পারেন। নিজের জন্য বা আপনার টিমের জন্য একটা খুব সহজ ওয়েব লিমিট ঠিক করুন। যেমন, একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ 2 কাজ হাতে রাখতে পারবে। প্রথমে একটু অস্বস্তি হতে পারে, কিন্তু কিছুদিন পরেই দেখবেন কাজ শেষ হওয়ার গতি অনেক বেড়ে গেছে। আর আমাদের শেষ পঞ্চম নীতিটা আগের সবগুলোকে একসাথে জুড়তে সাহায্য করে। নীতিটা হলো ভিজুয়ালাইজ দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজকে দৃশ্যমান করে তোলা। বিশেষ করে আমাদের মতো মানুষদের জন্য, যাদের কাজগুলো প্রায়শই অদৃশ্য থাকে, হয়তো ইমেলের ইনবক্সে বা শুধু আমাদের মাথায়। এই অদৃশ্য কাজকে দৃশ্যমান করার সবচেয়ে সহজ উপায় হলো একটা কানবান বোর্ডের মতো কিছু ব্যবহার করা। খুব সহজ, কয়েকটা কলম, কি করতে হবে, কি করছি, কোনটা আটকে আছে আর কোনটা হয়ে গেছে। এই সহজ বোর্ডটা বানালেই টিমের সবাই এক নজরে বুঝতে পারে কাজের গতি কেমন আর কোথায় সমস্যা হচ্ছে। আপনার টিমের সবাই কি এক নজরে বলতে পারবে কোনটা সবচেয়ে জরুরি কাজ আর কোনটা আটকে আছে? যদি না পারে, তাহলে এই সপ্তাহে একটা কাজ করুন। শুধু একটা হোয়াইট বোর্ডে বা ডিজিটাল টুলে এই 4টে কলাম বানিয়ে দেখুন। দেখবেন ওই ব্লকড কলামটাই সিস্টেমের আসল সমস্যাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এখন হয়তো মনে হচ্ছে এত কিছু জানলাম, কিন্তু শুরু করব কিভাবে? এই বইটার সবচেয়ে ভালো দিক হল লেখকরা কোনো বড়সড় গালভরা পরিবর্তনের কথা বলেননি। তারা বরং পোস্টার, কফি মগ বা বড় বড় ফাইল দিয়ে কোনো নতুন ইনিশিয়েটিভ চালু করার ঘোর বিরোধী। একদম, বরং তারা খুব ছোট ছোট পদক্ষেপের কথা বলেছেন, যা এই সপ্তাহ থেকেই শুরু করা যেতে পারে। প্রথমে এমন একটা সমস্যা বেছে নিন যা আপনার টিমে বারবার ফিরে আসে। তারপর শুধু 2 সপ্তাহের জন্য সেটার কাজের প্রক্রিয়াটা একটা বোর্ডে তুলে ধরুন। একটা সহজ WIP লিমিট পরীক্ষা করে দেখুন। চেষ্টা করুন ওই সমস্যার একটা ছোট্ট মূল কারণ খুঁজে বের করে সেটাকে ঠিক করতে। আর সবশেষে দেখুন তো এই ছোট পদক্ষেপে কোনো উন্নতি হলো কিনা। শেষ পর্যন্ত বইটার মূল বার্তা এটাই: একটা ভালো কাজের পরিবেশ মানে এমনভাবে কাজের ডিজাইন করা যেখানে শেখা এবং কাজের স্বাভাবিক প্রবাহ বা ফ্লো কোনো বিশেষ প্রচেষ্টা ছাড়াই নিজে থেকেই ঘটতে থাকে। এটা কোনো স্লোগান নয়, এটা একটা ডিজাইন ফিলসফি।
আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভাবাতে সাহায্য করেছে। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। আপনার যে বন্ধু বা সহকর্মী হয়তো সারাদিন কাজে ডুবে থাকেন তার সাথে এই আলোচনাটা শেয়ার করতে পারেন। আর আমরা জানতে খুব আগ্রহী আপনার কাজের জায়গার কোন দিকটা সবচেয়ে বেশি অগোছালো বা ভাঙা বলে মনে হয়। আমাদের কমেন্টে জানান। এই ধরনের বই ভিত্তিক বাস্তব আলোচনা আরও শুনতে চাইলে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।